সেইবার শহর থেকে বাড়িতে ফিরে সিদ্ধান্ত নিয়েছিলাম চাকরি বাকরি আর কোনো কিছু করব না। এবার একটা ব্যবসা করে ব্যবসা ভালো মতো দাঁড়িয়ে গেলে তারপর আমি বিয়ে শাদী করে সংসার করা শুরু করব। সেরকমই চিন্তা ভাবনা ছিল। বহু বছর শহরে চাকরি করে এসেছি, সেই ছোট থেকে এই শহরে থাকি। তারপর জীবিকার তাগিদে এক বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতাম। একে একে সেখানে 10টি বছর কাজ করেছি, সেই 16 বছর বয়স থেকেই। পরে ভাবলাম কিছু টাকা জমিয়ে বাড়িতে এসে যদি কোনো ব্যবসা বাণিজ্য করা যায়। ঠিক যেরকম চিন্তা সেরকম কাজ। বাড়িতে এসে আমি একটা লিচুর বাগান কিনলাম। এটাই আমার একমাত্র সম্বল ছিল। বাগানে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ লিচু আসে এবং সেই সময়টা ওই বাগানটা কিনলে সেই বাগান থেকে বেশ ভালো দামি লিচু বিক্রি করা যায়। আমি এটা বিষয়ে তেমন অভিজ্ঞ না হলেও মোটামুটি জানাশোনা ছিল। আমি যেখানে কাজ করতাম সেখানে বিরাট এক লিচুর বাগান ছিল। সেই ভাইয়ের সঙ্গে বেশ কিছুদিন থেকে এসে সেরকম একটি চিন্তা ভাবনা করলাম। সিদ্ধান্ত ছিল এবারে লিচুর বাগান কিনে সবথেকে বেশি লাভবান হওয়া। আমার যে লিচুর বাগানটা আমি কিনেছিলাম একদম কাঁচা থাকতে, কিছু মাস যাওয়ার পরে সেই লিচুর বাগানে একদম তরতাজা লিচু আসলো। সাধারণত রাত্রেবেলার দিকে লিচুর বাগান আমি পাহারা দিতাম এবং আমার বাড়ির পাশেই ছিল, সেহেতু রাতের বেলা যাতে কেউ না নিয়ে যায় সেই জন্য আমি সবসময় পাহাড়ে থাকতাম। আমি আর আমার ছোট ভাই দিনের বেলা থাকতো, ও রাতের বেলা ভয় পেত। এই জন্য রাতের বেলা আমাকে ওইখানে ছোট্ট একটি কুটিরের মধ্যে এই পুরো বাগানটি পাহারা দিতে হতো, কারণ চুরিচামারি এবং এই সমস্ত জিনিসের খুব বেশি ধার ছিল। যার কারণে আমি রাতের বেলা প্রায় দিনই আমাদের এই বাগানের মধ্যে লিচু গাছগুলো পাহারা দিতাম। সেদিনকে প্রতিদিনের মতো আমি আমার লিচুর বাগান পাহারা দিচ্ছিলাম, কিন্তু সেদিনকে হঠাৎ করে যে এরকম একটি জিনিসের সাক্ষী হব কখনো ভাবতে পারিনি। রাত তখন গভীর, প্রায় 2:30 বাজে। আমার ঘুমের ঝুল চলে এসেছে। সাধারণত যেদিন দুপুরবেলা ঘুম হতো না অথবা একটু শরীর ক্লান্ত ক্লান্ত লাগতো, সেদিন রাতে আমার ঝিমানি অনুভব হতো। সেদিন ঝিমাতে ঝিমাতে হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। হঠাৎ করেই আমি খেয়াল করলাম যে গাছটা হঠাৎ করে নড়ে উঠল। আমি যে গাছের নিচে মূলত ওই ছোট ঘরটা পেতে শুতাম, তার পাশেই সামনে একটি গাছ। মনে হলো সেই গাছের উপর কেউ উঠল। ওঠার পর ওপর থেকে ধপাস করে নিচে কিছু পড়ার শব্দ পেলাম। আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসলাম। তারপর হঠাৎ করে যখন আমি ওপর থেকে লাইটটা মারার সঙ্গে সঙ্গে দেখলাম গাছের উপর একটি মেয়ে বসে আছে। ওইটা যখন আমি দেখতে পেলাম তখন আমি সত্যি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছি। মেয়েটার পরনে সাদা ধবধবে এক ধরনের জামা পরা, জামার উপরে নানান পুঁথি এবং এই সমস্ত জিনিসের কাজ করা। পাশাপাশি মেয়েটার চোখ একদম সম্পূর্ণ নীল বর্ণের এবং তার চেহারার উপর আলো পড়তেই হঠাৎ করেই কেন যেন আমার লাইটটা অটোমেটিক্যালি নিভে গেল। তারপর আমি যখন লাইটটা বারবার ঠিক করে আবার ওই গাছে মারলাম, আমি সেখানে কোনো কিছু বা কাউকে দেখতে পেলাম না। এটা যখন আমি লক্ষ্য করলাম তখন কিঞ্চিত ভয় পেয়েছি আমি। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো গল্প পাঠে এবং কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে। যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আপনার মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। আপনারা কী টাইপের গল্প শুনতে চান সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমি সেই টাইপের গল্প আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করেননি অবশ্যই করে আপনাদের মতামত জানিয়ে দিন। সেই সঙ্গে আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সাপোর্টে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। যারা আমাদের ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো দেননি তারা অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আসুন, কারণ সেখানে আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হয়। পাশাপাশি জিনের দুনিয়া সিজন 6 সেখানে সর্বপ্রথম আপলোড করা হবে। সেহেতু আপনারা সকলে সেখানে অ্যাক্টিভ থেকে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করুন এবং গল্প শুনতে হলে সেখানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। সেই রাত আমার বেশ ভয়ে ভয়ে কাটলো। ওই রাতে যেরকম কোনো কিছু দেখবো আমি ভাবতেও পারিনি। আমি তো এটা ভুল দেখিনি, সত্যি সত্যি কিছু একটা দেখেছি। গাছের উপর কিছু একটা বসেছিল এবং বসে আমি যখন লাইট মারলাম সে তখনই আমার দিকে তাকালো। তারপর হঠাৎ করে আমার লাইটের কি হলো, লাইটটা নতুন কিনেছি, এরকম হঠাৎ ডিস্টার্ব দেওয়া, তাও আবার এরকম মুহূর্তে, এটা নিশ্চয়ই মনে সন্দেহর জন্ম দেয় এবং বিষয়টা ঠিক তেমনই। যাই হোক, সেদিনকে রাতের বেলা এরকম একটা ঘটনা দেখার পর প্রথম 2 দিন আমি রাতে আমার বাড়ি ওইখানে পাহারা দেইনি, মানে ওইখানে যাইনি। একটু ভয় ভয় করছিল, যেহেতু সারা জীবন শহরে এসে থেকেছি।
আর আমি একটু ভীতু টাইপের ছিলাম, ভয় ভয় পেতাম। তো সেরকম ভয়ে ভয়ে আমি দুদিন সেখানে গেলাম না। পরে আমার ভাই এবং কাকারা বলল কি না কি হয়েছে। এর মাঝখানে আমি যে ওইখানে ঘুমাই এবং দুদিন ঘুমাইনি, এটা এক পোলাপান জানতে পেরেছিল, জানতে পেরে এক রাতে কিছু লিচু চুরি করেছে। সেটা আমি দেখেছি, অন্তত পক্ষে 1000-2000 টাকা লিচু তো চুরি করেছেই। এটা দেখে আমার ভীষণ রাগ হলো। তখন মনে হলো ভূত প্রেতের গোষ্ঠী। আমি পরের টুকার না বললাম। তারপর আমি ওইদিনকে রাত থেকেই পাহারা দেওয়ার চেষ্টা শুরু করলাম, কারণ এখন লিচু ভাঙার সময়। এই সময় পুরো বাগান ধরে আমি যদি এরকমভাবে বিক্রি করে দিই তাতে লস হবে। তার থেকে বরঞ্চ আমি যেটা করব, এখান থেকে নিয়ে শহরে নিজেরাই বিক্রি করব। ওরকম পাইকারি বিক্রি করব না। লিচু তো নষ্ট হয়ে যাচ্ছে না, সব লিচু তো আর একসঙ্গে পাকে না। যে পাশগুলো একসঙ্গে পাকে সেই পাশগুলো ভেঙে আমি, আমার ছোট চাচা আর আমার ছোট ভাই 3 জায়গায় বিকেলে গিয়ে বসি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর বিকেল থেকে রাত পর্যন্ত লিচু যা আমরা পারি তা বিক্রি হয়ে যায়। এটা আমাদের এক প্রকার প্রথম বছরের টেস্ট ছিল। আশা করি বেশ ভালো একটা মুনাফা অর্জন করতে পারবো, সেরকমই একটা ভাবনা নিয়েই আমি মূলত এটা করতে শুরু করি। পুরো বাগানটা এক সিজনের জন্য লিজ নিয়েছিলাম, যার কারণে এই পুরো বাগানের দায়িত্ব সমস্ত কিছু আমাদের উপরই পড়েছিল আর কি। সেরকমভাবে আমি 2-3 দিন পরে যখন লিচু চুরি হলো, ওই মুহূর্তে আমি সেখানে গেলাম আমার লিচু পাড়ার জন্য। তো সাধারণত লিচুগুলো আমরা দিনের বেলাতে পেড়ে থাকি, আর যেগুলো বিক্রি হবে আজকে। তো রাতের বেলা দেখলাম যে এই সাইডের লিচুগুলো একদম কোণার দিকে। আমি যদি এই পাশে জেগেও থাকি তাও হয়তো টেরও পাবো না যে এই পাশে কেউ আসলে, কারণ এই সাইডটা জঙ্গলের সাইড। এই সাইডের ওই পাশে বিরাট এক বিরান ভূমি, মানে একদম শুনশান নীরব এক ভিটা। ওই ভিটার মধ্যে থেকে কেউ এসে যদি এই কোণার গাছে উঠে লিচু পাড়ে তাহলে আমি হয়তো টের পাবো না। সেই কথা চিন্তা করে ভাবলাম যে এই পাশের যে ডালগুলো আছে, এই ডালগুলো আজকে রাতের মধ্যেই ভেঙে ফেলি। ভাঙলে হয়তো আমি এগুলো আগামীকালকে বিক্রি করতে পারবো, বা আত্মীয় স্বজন অনেকে চেয়েছে তাদেরকে দিতে পারবো। লস যেন না হয় সেই চিন্তা করে রাত তখন 11টা কি 11:30 হবে। আমার ছোট ভাইকে বললাম, চল ওই পাশে লিচুগুলো পেড়ে ফেলতে হবে, তুই লাইট ধরবি আর আমি শুধুমাত্র উপরে উঠে ভাঙবো, তুই ধরে রাখিস, ঠিক আছে? তো ছোট ভাই বললো কি যে এখন সে যাইতে পারবে না, কার কালকে পরীক্ষা আছে। তো ওই চিন্তা করে আমি ভাবলাম যে আমি নিজে নিজেই সেগুলো করি। সাধারণত আমাদের বড় মই ছিল, মানে এক মইয়ের উপর দাঁড়িয়েই পুরো গাছ থেকে লিচু পাড়া যেত। ওই মইটা কিনেছিলাম মূলত এই কাজ করার উদ্দেশ্যেই। তো ওইদিনকে মই না উঠে ভাবলাম যে গাছের উপরে থেকেই এই পাশের লিচুগুলো পাড়া যাবে এবং গাছের ডালগুলো সহ ভাঙতে হয়। এটাই হচ্ছে গিয়ে লিচু গাছের নিয়ম আর কি। তাতে করে পরবর্তী বছর বেশ ভালো ফলন হয়। তো চিন্তা করলাম যে এরকমটাই করা যাক। আমি গাছের উপরে উঠলাম। রাত তখন 12টা বেজে গিয়েছে। আমার মাথায় একটা লাইট, হেডলাইটটা আমি কিনে রেখেছিলাম। অনেক সময় হাতে লাইট না লাগিয়ে আমি হেডলাইট দিয়ে কাজ করি লিচুর বাগানের মধ্যে। তো ওই অবস্থায় আমি গাছের উপরে উঠলাম। গাছটা বেশ বড় ছিল এবং এই পাশের সব থেকে বড় গাছ হচ্ছে এইটা। ওই মানুষজন চাইলে এই পাশের গাছে উঠেও এই গাছের লিচু পেড়ে ফেলতে পারবে। তো ভাবলাম যে এইগুলো পাকা একদম টসটসে, আগামীকালকে বিক্রি করার মতো হয়েছে, আমি টুকরিতে ভরে রাখি, আগামীকালকে আমি এগুলো বিক্রি করব। তো ওই চিন্তা করে গাছে উঠে আমি সবেমাত্র পাড়া শুরু করেছি। আমি যে ডালে উঠলাম ঠিক তার অপোজিট সাইডের ডালে কেউ একজন বসে আছে আর কি। এটা আমি প্রথম অন্ধকারে দেখলাম এবং আমি খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে আমি লিচুগুলো পাড়ছিলাম। এই পাশের গাছগুলো হচ্ছে বোম্বাই লিচু, বেশ বড় বড় হয়, দামও বেশ ভালো হয়। এই পাশে হচ্ছে চাইনিজ B3 নামে একটা লিচু আছে, সেই লিচুটা হচ্ছে এই গাছে ধরে আর কি। সবেমাত্র কয়েকটা ডাল ভেঙেছি, এই মুহূর্তে হঠাৎ করে আমি ডান দিকে তাকিয়ে দেখলাম ডালের ওই প্রান্তে, মানে আমি যে ডালে আছি গাছের অন্য একটা প্রান্তে কেউ একজন বসে আছে এবং গাছের মধ্যে হালকা দোল খাচ্ছে। আমি তখনই পেছন দিকে তাকালাম। তাকিয়ে আচমকা আমি যখন লাইটটা সামনের দিকে মারার সঙ্গে সঙ্গে মানে আমার নাকে আগে থেকে একটা অলরেডি ঘ্রাণ আসতেছিল, ফুলের একটা ঘ্রাণটা কিসের আমি জানি না, তবে আচমকা এরকম একটা ঘ্রাণ শুকিয়ে আমি যখন গাছটা নড়তে দেখলাম, যখন পেছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে ওই পাশে কেউ একজন বসে আছে এবং আমি যখন তার উপরে লাইটটা মারলাম, ঠিক গত দিনের মতো সেরকম অবয়ব একটি মেয়ে গাছের উপর বসে আছে। মেয়েটির শরীরে একদম সাদা ধবধবে জামা পরা, পাশাপাশি তার নিজের শরীরও খুব সুন্দর এবং সে দেখতে খুব সুদর্শন। এত সুন্দর যে এরকম মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। চুলগুলো খুব সুন্দর সোনালি রঙের এবং চুলগুলো খুব সুন্দরভাবে বাঁধা এবং তার চোখের মধ্যে এক ধরনের মায়া আছে। আমি মনে হয় 5 থেকে 10 সেকেন্ড শুধুমাত্র তার দিকে তাকিয়ে রইলাম। কেন তাকিয়ে রইলাম আমি জানি না, এটা কিসের জন্য তাও আমি বলতে পারবো না। হঠাৎ করেই আমার লাইটটা আচমকা নিভে গেল। নিভে যাওয়ার পর আমি তাকে দেখতে পাচ্ছি যে সে বসে আছে, কিন্তু ওই যে আলো নেই যেতে সেজন্য তাকে দেখা যাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি যে জোরে চিৎকার দিব, আমার গলা দিয়ে বিন্দু পরিমাণ শব্দ বের হচ্ছিল না।
আমি চিৎকার দিব যে এই অবস্থা ছিল। তো ওই মুহূর্তে তখন মেয়েটি আমার কাছে এসে একদম আমার কাছাকাছি ওই পাশের ডাল থেকে এই পাশের ডালে চলে আসলো। আসার পর বলল কি যে, আপনি আমাকে বিরক্ত করছেন। তাই বলে আমার দিকে তাকালো এবং তার চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং তাকে এত সুন্দর লাগছিল ওরকম অন্ধকারের মধ্যে দেখতেও। আমি আসলে তার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, তার শরীরে এক প্রকারের ঝিলমিল আলো জ্বলছিল। তারপর হঠাৎ করেই আমি ওইখান থেকে প্রায় জ্ঞান হারানোর মতো পড়ে যায় আর কি নিচে, এবং আমি স্পষ্ট খেয়াল আছে আমি যদি ওই ওপর থেকে নিচে পড়ি আমার হাত পা কোনো কিছু একটা ভাঙবে নির্ঘাত, একটু তো ব্যথা পাবো তাই না। আমি উপর থেকে ডাল থেকে নিচে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার আর কোনো চেতন নেই, আমি ওইখান থেকে মূলত অজ্ঞান হয়ে গিয়েছি এবং তারপর যে নিচে পড়েছি আমার আর কোনো জ্ঞান নেই। ওই রাত্রে আমি প্রায় ওই গাছের অর্ধেকের বেশি লিচু পেড়ে আমি প্রায় খাঁচাবন্দি করে ফেলেছিলাম, মানে খাঁচিতে ধরে ফেলেছিলাম ওই অবস্থায়। তো পরের দিন সকালবেলা ফজর আজানের পরে আমার চাচা হচ্ছে কি এখানে আসে নামাজ পড়ে, এসে আমাকে চলে যেতে বলে। চাচা তখন থেকে হচ্ছে পাহারা দেয় বা এগুলো দেখাশোনা করে আর কি। তো চাচার মধ্যে কিছু শেয়ার আছে। তো চাচা তখন বললো যে, এরকম অবস্থায় তুই অজ্ঞান হয়েছিস কিসের জন্য বা ওইরকম পড়েছিলি কিসের জন্য, মানে ওই লিচু গাছের গোড়া এরকম হয়ে পড়েছিলাম। এটা চাচা ফজরের নামাজ পড়ার পরে গিয়ে দেখছে আর কি। তো দেখার পর আমাকে বাসায় নিয়ে আসছে, আর পর বলতেছে যে কি হয়েছে। তো আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, ওই যে কথা ওই সময় জবান বন্ধ হয়েছে, আমি আর কথা বলতে পারতেছিলাম না। আমার শরীরের মধ্যে বেশ খানিকটা জ্বর জ্বর ভাব ছিল ওই মুহূর্তে, এবং আমি এত উপর থেকে যে পড়েছি আমার শরীরে যে ব্যথা হবে বা ব্যথা লাগবে এরকম কোনো কিছু নেই। আমার মনে হয়েছে যে একদম স্মুথলি উপর থেকে নিচে পড়েছি। আর ওই মেয়েটা, আমি সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লাম। আমি বললাম ওই মেয়েটা। চাচাজান তখন বললেন কোন মেয়েটা? আমি বললাম ওই যে লিচু গাছের সঙ্গে উপরে আমার সঙ্গে বসেছিল। তখন চাচাজান বললেন তোর মাথাটা নিশ্চয়ই গেছে, ভৌতিক কোনো কিছু তুই দেখে ওইখানে গিয়ে এরকম কিছু করছিস আর কি। তুই তো লিচু পাহারা দিচ্ছিলি গাছ, তো হঠাৎ করে তুই নিচে পড়ে গেলি কিভাবে, কিছু তো বুঝতে পারলাম না। আমি তখন বললাম চাচাজান আমি সত্যি সত্যি দেখেছি ওইখানে ওই বাগানের মধ্যে ওই মেয়েটা আছে। ওই মেয়েটা কি আমি জানি না, তবে ও নির্ঘাত প্রতিদিন লিচু চুরি করতে আসে এবং ও ওইরকমভাবে গাছের উপর বসে থাকে। আজকে হঠাৎ করে আমার ওই ডাল থেকে এই ডাল চলে এসেছে 1 সেকেন্ডের মধ্যে। চাচাজান বললো হয়তো তুই ভুল দেখেছিস, এরকম কোনো কিছু হয় নাকি? আমি তখন বললাম না চাচা, আমি ভুল দেখিনি, আমি সত্যিই দেখেছি। যাই হোক, আমি 2-3 দিন বাড়িতে বিশ্রাম করলাম। আমার শরীর মোটামুটি খারাপ ছিল, জ্বর ছিল, তারপর সর্দি লেগেছিল, সেই সর্দি ছিল। তো সব মিলিয়ে আমি ভাবলাম যে আসলে বসে থাকলে তো লাভ নেই, গিয়ে কাজ করতে হবে। সেদিনকে দুপুরবেলা আমি আমার ওই ঘরের ওইখানে বসেছিলাম। তপ্ত দুপুর, তখন এমনিতে লিচুর সময় একটু গরম পড়ে বেশি। তো ওই সময়টাতে আমি লিচু গাছের গোড়ায় বসে লিচু খাচ্ছিলাম আর কি, আর ওরা হচ্ছে পাড়তেছিল। তো এই অবস্থায় হঠাৎ করেই একটা নূপুরের শব্দ আমার কানে ভেসে আসে। শব্দটা বেশ তীব্র ছিল, এবং আমি যখন আমার পেছন দিকে তাকাই আমি দেখি যে লিচুর ওই দক্ষিণ সাইড থেকে যে বাগানটা আছে সে বাগানের ওই পাশ থেকে একটা মেয়ে হেঁটে আসছে। মেয়েটার পরনে নীল এক ধরনের জামা, নীল সাদা রঙের মিশ্রণ, এবং পাশাপাশি তাকে দেখা যাচ্ছিল যে সে হেঁটে আমার দিকেই আসছে। তার পরনে এক প্রকারের নূপুর জাতীয় কিছু একটা আছে এবং খুব সুন্দর দেখতে। এবং এটা যে সেই মেয়েটা তার কোনো আর কি উপেক্ষা রাখে না, যেটা সেই মেয়েটাই। সে আমার দিকে তাকানোর পর সে আমার দিকে এগিয়ে আসছে। তো চাচাজি আমার কাছে এসে বললো কি তুই এরকম উতলা উৎপত করছিস কিসের জন্য? আমি তখন বললাম চাচাজান তুমি দেখতে পাচ্ছ না, ওই যে সেই মেয়েটা। আমি দেখতে পাচ্ছি না, চাচাজান দেখতে পাচ্ছে না। চাচা বললো কি যে কোথায়, তোর তো মাথা আসলে খারাপ হয়েছে রে, আসলে তো সত্যি কথাই আমি বলছিলাম। আমার ভাইকে ডাকা হলো, সেও দেখতে পেল না কিছু, অথচ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে এবং শুধুমাত্র আমি তাকে দেখতে পাচ্ছি, আর কেউ দেখতে পাচ্ছে না। চাচা বললো কি যে তুই পাগল মানুষ, তো ডিলার আসছে আজকে, বেশি ওরা নিয়ে যাবে, ওরা ভালো দাম দিবে, ওই বসে বসে বিক্রি করার থেকে ওরা এই সাইডটা পুরোটা নিয়ে যাবে। 4-5টা গাছ আছে এই সাইডে, 4-5টা গাছ ওরা কিনে নিয়েছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালো দাম পেলে তুমি দিয়ে দাও। আমার মাথাটা সত্যি একদম খারাপ হয়ে যাওয়ার মতো জোগাড় ছিল। তো এই অবস্থায় তখন আমি ভাবলাম যে এটাকে আমি সত্যি দেখছি। আমি পাশে ব্যাপারীদের সঙ্গে এসে কথা বলছি, আমি দেখলাম মেয়েটা গাছের এক কোণায় দাঁড়িয়ে আমাদেরকে তাকিয়ে হাসছে। তো আমি তখন তার দিকে এগিয়ে গেলাম এবং সে অদৃশ্য হয়ে গেল ওই সময়টাতে। আমি আসলে এটা সত্যি নাকি ভুল ভাল দেখছিলাম, আমি বুঝতে পারছিলাম না আসলে এই জিনিসটা কি সত্যি ছিল নাকি ভুল ভাল কোনো কিছু ছিল। যাই হোক, সময় পার হলো, ওদিনকে আমরা ব্যাপারের দিকে পার করলাম, আর ওদিনকে গাছে তেমন কোনো কিছু ছিল না। তো সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ পড়া শেষে আমি মূলত হচ্ছে আমাদের ওই ঘরটা বন্ধ করব, ঘর বন্ধ করে আমি হচ্ছে বাড়িতে চলে যাব। কাঁচা লিচু ছিল, ওগুলো আসলে পোড়াপান ধর্মীয় মানা চুরি করার মতো কিছু নেই আর কি। এই পাশে কিছু কাঁচাতা আছে, ওইগুলো কিছুদিন পর পাকবে, এই 2-3 দিন পরে পাকবে। তো ওইগুলো হচ্ছে কি ওরা খেতে পারবে না, এরকম চিন্তা করে আমি ঘরটা বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলাম।
তো ঘরটা সবেমাত্র বন্ধ করেছি, বন্ধ করে ঘরের দিকে ফিরবো, ওই মুহূর্তে হঠাৎ করে একটা হরিণ আমার সামনে দাঁড়িয়ে আছে। হরিণটা দেখতে এত সুন্দর, আসলে আমি নিজেকে যদি নিজের চোখে না দেখতাম আসলে কোনোদিন বিশ্বাস করতাম না যে হরিণ দেখতে এত সুন্দর হয়। হরিণ তো সুন্দরই হয়, কিন্তু এর থেকে সুন্দর হয় তার দ্বিতীয়টা নাই। তো আমি যখন হেঁটে আসছিলাম আমি ভাবলাম যে এই বাগানের ভিতরে হরিণ কোত্থেকে আসলো। আমি তার কাছে এগিয়ে গেলাম, যার পর একদম আমি যখন কাছে গিয়েছি ঠিক সেই মুহূর্তে আচমকা সেই হরিণ থেকে একটি মেয়েতে আমার সামনে রূপান্তর হলো, এবং আমি দেখতে পাচ্ছি স্পষ্ট একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, এবং এটা সেই মেয়েটা। আমি তখন ভয়ে পিছু সরে গেলাম। তারপর মেয়েটা আমাকে বলল, কি ব্যাপার, দূরে সরে যাচ্ছেন কিসের জন্য? আমি তো আপনার সঙ্গে কথা বলার জন্য আপনার কাছে আসার চেষ্টা করছি, তবে আপনি যে কথা বলছেন না কেন? আমি তখন বললাম যে আপনি কে, এবং আপনি আমার কাছে কেন আসছেন? আপনি দূরে সরে যান। আপনি কে? আপনি নিশ্চয়ই অদ্ভুত কোনো কিছু, ভূত প্রেত বা এই জাতীয় কিছু। মেয়েটা তখন এমন অট্ট হাসিতে ফেটে পড়ল, তার হাসিটাও খুব মায়াবী ছিল। আমি আসলে তার হাসি দেখে তখন বুঝতে পারলাম সে নিশ্চয়ই কোনো মানুষ নয়, সে নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা এই জাতীয় কিছু। সে বলল যে আমাকে দেখে কি ভূত প্রেতের মতো মনে হচ্ছে, পিচাস মনে হচ্ছে, আমি দেখতে সুন্দর না মোটেই? আমি বললাম, বিষয়টা ঠিক তা না, আপনি দেখতে যথেষ্ট সুন্দরী এবং রূপবতী বটে। আমার জীবনে আমি এরকম কোনো মেয়ে দেখিনি। সে বলল, হ্যাঁ, কোনো মেয়ে দেখেননি হয়তো, কিন্তু কোনো পরিজীবনে দেখেছেন? আমি তখন একটু থতমত খেয়ে বললাম, না, কোনো পরি দেখিনি। পরি আবার হয় নাকি? সে আমার দিকে তাকিয়ে বলল, হয়, এই যে আমি একটা পরি। তাই বলে সে হঠাৎ করে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে আমার পেছনে 4-5 হাত দূরে দাঁড়িয়ে সে হাসতে শুরু করলো। আমি পেছন দিকে তাকালাম, সে হাসছে। একবার হেসে আবার অন্য একটা জায়গায় অদৃশ্য হয়ে চলে গেল। একটা গাছের মাথায় চুপচাপ বসে আছে, সেখানে বসে হাসছে। তার হাসি দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে তখন সে আবার আমার সামনে এসে দাঁড়ালো। আমি তখন আয়াতুল কুরসি পড়ছি, বুকে ফু নিচ্ছি, থুথু নিচ্ছি। তো ওই অবস্থায় সে আমাকে বলল, থাক, আপনাকে ভয় পেতে হবে না, আমি আপনাকে ভয় দিচ্ছি না। মূলত আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি আপনার ক্ষতি করার জন্য আসিনি, বরঞ্চ আপনাকে আমার পরিচয় দিচ্ছি যে আমি ঠিকঠাকই আছি এবং আপনার কোনো ক্ষতি করব না। মেয়েটি তখন আমার দিকে তাকালো এবং আমার কাছে এসে আশ্বস্ত করলো যে আপনি ভয় পেন না, আমি আপনার ক্ষতি করছি না। সত্যি সত্যি মেয়েটার ক্ষতি না করে আমার কাছে এসে দাঁড়িয়েছিল। মেয়েটার গায়ে ছিল এক অদ্ভুত রকমের সুঘ্রাণ। সে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনার এত ভয় পেতে হবে না। আমি মূলত আপনার বাগানে মাঝে মধ্যে লিচু খেতে আসি। আপনি যেখানে এরকমভাবে পাহারা দিতেন আমি জানতাম না। আজকে থেকে প্রায় বহু বছর আগে থেকে এই বাগানে আমরা মূলত লিচু খেতে আসি। অনেক জিনেরা এখানে আসে, এটা আমাদের খুব প্রিয় একটা ফল। তো এই ফল খেতে আমরা মাঝে মধ্যে আসি, কিন্তু সমস্যা হচ্ছে যে রাতের বেলা এর আগে কখনো এখানে পাহারা দেয়নি, আপনারাই প্রথম। এবং রাত গভীর হয়ে যাওয়ার পর এখানে যখন আপনারা পাহারা দিতেন তখন মূলত আমি বিষয়টা বুঝতে পারতাম যে আপনারা এখানে পাহারা দিচ্ছেন। শুরুতে আমি খুব বিরক্ত হতাম। এই বিরক্তির মধ্যে বেশ কয়েকদিন আপনাকে মূলত সতর্ক করেছি এখান থেকে চলে যাওয়ার জন্য। এর মাঝখানে 2 দিন আপনার সঙ্গে আমার লাইটের মুখোমুখি দেখা হয়েছে। আমি লাইট পছন্দ করি না, কোনো জিনিস পছন্দ করে না। তার মধ্যে আপনি সেদিনকে আমার গাছে উঠে বসে পড়লেন, ঠিক সেই গাছটাতে, যেই গাছটাতে আমি মূলত ওই লিচু খাওয়ার জন্য উঠে বসেছিলাম। আমরা সাধারণত ওই কোনার দিকের গাছগুলো বেছে নেই, আশেপাশে আরো কিছু বাগান আছে, সেই বাগানেও আমরা যাই এবং সেখান থেকে এই ফলগুলো খাই। এই ফলটা আমাদের কাছে খুব প্রিয় এবং মিষ্টি কিছু গাছ আছে, সেই মিষ্টি কিছু গাছের ফলগুলো আমাদের কাছে সব থেকে বেশি প্রিয়। তো ওই গাছটাই আপনি সেদিনকে উঠে বসেছিলেন এবং আমি আপনাকে দেখে থতমত খেয়ে যাই। সত্যি আমি কল্পনা করতে পারিনি যে আপনি গাছের মাথায় ওরকমভাবে উঠে বসবেন, এবং ওই মুহূর্তে আপনাকে দেখে আমার ভীষণ রাগ হয়। ভেবেছিলাম কোনো একটা ক্ষতি করে বসবো, কিন্তু এর আগে তো আপনাকে দেখিনি এরকম ভাবে। আপনি আমার ক্ষতি করার আগেই আপনি নিজে অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে ওই গাছ থেকে নিচে পড়ে যেতে গেলেন। আমি ভেবেছিলাম যে ফেলেই দিব ধাক্কা মেরে, কিন্তু পরবর্তীতে আপনার মুখোমুখি যখন আমি হলাম এবং আপনার চেহারাটা যখন আমি দেখলাম, আমি জানি না আমার মধ্যে কি বিদ্যুৎ খেলে গেল। ওই মুহূর্তে আচমকা পড়ন্ত অবস্থায় আমি আপনাকে ধরে ফেললাম, ধরে নিচ পর্যন্ত আমি আপনাকে ওরকম নিয়ে নামিয়ে দিলাম। তারপর হঠাৎ করে আপনার এই মায়াবী চেহারা দিকে তাকিয়ে আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মুগ্ধ হয়ে আমি যখন আপনার দিকে তাকালাম, তাকানোর পর কেন যেন এক দেখায় আপনার প্রেমে পড়ে গেলাম। এটা কেন জানি না, তবে সত্যি কথা বলতে আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। তারপর থেকেই আমি আপনার এখানে ঘোরাফেরা করছি,
আপনার বাড়িতে কয়েক দফা গিয়েছি, তবে ওই যে রাতের বেলা আপনি যে ভয় পান, এই জন্য রাতের বেলা আপনাকে সঙ্গে আর দেখা করিনি। সেদিনকে দিনের বেলা অবশ্য দেখা করতে এসেছিলাম, তবে আপনাকে শুধুমাত্র দেখা দিয়েছিলাম। দেখা দেওয়ার মাঝখানে আপনি তো ভয় একদম ছিটকে গেলেন। তারপর আর কি, আমি আপনার সঙ্গে কথা না বলেই চলে গিয়েছিলাম ওই দিনকে। আপনার অন্যান্য লোক চাচারা সকলে দেখতে পাচ্ছিলেন আমাকে, শুধুমাত্র আপনি দেখতে পাচ্ছিলেন। এই হচ্ছে কথা। এখন বিষয়টা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে এখনো যে আমি আপনার ক্ষতি করার জন্য আপনার কাছে এসেছি? আমি তখন বললাম, বিষয়টা তা মনে হচ্ছে না, তবে সত্যি কথা বলতে আপনি আমার কোনো ক্ষতি করবেন না তো? পরিমেয়টা তখন আমার দিকে তাকিয়ে হেসে দিল, বলে, একদমই না। তার হাসিটা হয়তো মায়াবী। আমি বললাম, আমার ভয় লাগছে, আপনি এখন এখান থেকে চলে যান। মেয়েটি বলল, আমি কিন্তু আমার উত্তর পাইনি। আমি কিন্তু দেখতে মোটেই খারাপ না, আমাদের জিন জগতের সব থেকে সুন্দরী পরি আমি। আমাকে ফিরিয়ে দেওয়ার কোনো মানে নেই। আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। এই কথাটা আপনি খুব সহজে মেনে নিন। আমি কালকে আবার আসবো আপনার সঙ্গে কথা বলতে। আর আপনার বাগানে কোনো পোকামাকড় ঢুকতে পারবে না এখন লিচু চুরি করার জন্য। আপনার এখানে আসতে হবে না, আমি নিজেই এই বাগানটা পাহারা দিব। যদি কেউ আসে তাহলে তার খবর আছে। এখন থেকে এটা আমার জিম্মা। তাই বলেই সেই পরিমেয়টি তখন আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আমার ভাই তখন সবেমাত্র মাগরিবের নামাজ পড়ে বাড়ির দিকে ফিরছিল। রাস্তার মধ্যে থেকে একদম আমাকে ডাক দিল, বলল, ভাই তুমি এখনো ওইখানে কি করতেছো? চলো বাড়িতে যাবে না? নামাজও তো পড়তে গেল না। আমি বললাম, আচ্ছা যা, আসতেছি আমি রাস্তায় উঠলাম। সত্যি পরিটা তখন আমার মনকে যেন ছুঁয়ে গেল। আমি জানি না এটা কিসের জন্য, তবে তার প্রতি আমার একটা অন্যরকম টান অনুভব হচ্ছিল। বেশ খানিকক্ষণ সে ওই অবস্থায় আমাকে এরকমভাবে রেখে চলে গিয়েছে। আমি মসজিদে গেলাম, নামাজ পড়লাম। নামাজ পড়া শেষ করে তারপর যখন আমি বাড়িতে ফিরলাম, আমি চিন্তা করছিলাম যে পরিটা কি সত্যি আমাকে পছন্দ করে, নাকি আমি কোনো কিছু স্বপ্ন দেখছি। এটা স্বপ্নের মতো হতে পারে। স্বপ্ন না হলে সে এরকমভাবে আমাকে কেন দেখা দিবে? এরকমটা কি কখনো হয় নাকি? এর আগে তো এরকম ঘটনা কখনোই শুনিনি যে কোনো জিন কোনো মানুষকে দেখা দিয়েছে এইভাবে। তাও আমি ওদিনকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ঘুমিয়ে আছি। আমি সাধারণত রাতের বেলা পাহারা দিতাম, তবে ওদিনকে আমার কাকা গিয়েছিল পাহারা দেওয়ার জন্য। আর ওদিনকে মূলত হচ্ছে গিয়ে ছিল না আর কি, দুঃখিত। তো ওই অবস্থায় আমি ঘুমিয়ে আছি। তো হঠাৎ করে রাতের বেলা আমার একটা সুঘ্রাণে ঘুম ভেঙে যায়। সুঘ্রাণটা ছিল একটা বেলি ফুল বা শিউলি এই জাতীয় ফুলের ঘ্রাণ, এবং খুব মায়াবী একটা ঘ্রাণ। আমি এই সঙ্গে সঙ্গে ঘ্রাণটা শুনেই উঠে যাই। আর কোনো কিছু না, ঘ্রাণটা নাকে আসা মাত্রই আমি ঘুম ভেঙে যায় আমার। আমি এই সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ি। দেখি আমার ঘরের মধ্যে একটি ছায়া হাঁটাহাঁটি করছে। ছায়াটা আমার পাশে এসে বসলো। ভয়ে তখন আমি শিউরে আছি। সে আমাকে তখন বলল, আচ্ছা আপনি এত ভয় পান কিসের জন্য বলুন তো? আমি কি আপনাকে খুব বেশি ভয় দিই, বা আমি কি দেখতে ভয়ানক? মেয়েটির কণ্ঠটা খুব মায়াবী ছিল। তার কণ্ঠ শুনে আমি বললাম যে, বিষয়টা তা না, ভয়ানকের বিষয়টা না, তবে এই যে হঠাৎ করে আপনি আমার সামনে চলে আসেন, এই জন্য আমার খুব ভয় লাগে। সে বলে কি যে, আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে আসবো না, তবে আমি যে রাত্রেবেলা আসি সেটা তো আপনি বুঝে গেলেন তাই না? আমি বললাম, হ্যাঁ আমি তো অবশ্যই সেটা বুঝে গেলাম, কিন্তু এরকম থেকে আসা ঠিক, ভয় লাগছে না বুঝি আমার? ও বলল কি যে, ভয় পাবার কিছু নেই, আমি তো সত্যিই বলেছি আমি আপনাকে কোনো ক্ষতি করব না। আমি হয়তো অন্য কোনো মানুষ হলে তাকে ক্ষতি করতাম, সত্যি সত্যি এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিতাম। এর আগেও 2বার ফেলে দিয়েছি। এর আগে আপনাদের এই পাশের 2-1টা বাগানে এরকমটা অনেকবার করেছি, কিন্তু মূলত ওরা ফাজিল ছিল, দুষ্টু ছিল, এই জন্য ওদের সঙ্গে করেছি। তবে আপনি নেহাতি ভালো লোক। জানেন, সেদিনকে দুপুরবেলা যখন আমি আপনাকে দেখতে এসেছিলাম, সেদিনকে আপনি কিছু পথ শিশুকে, যারা কিনা এদিক দিয়ে হেঁটে যাচ্ছিল, ছোট ছোট বাচ্চা, তারা লিচু চাওয়া মাত্র তাদেরকে দিয়ে দিলেন। এরকমটা সাধারণত কেউ দেয় না, মানুষরা অন্তত পক্ষে দেয় না। আমি এটা দেখেছি কয়েক দফা। জিনেরা মানুষকে অনেক বেশি সাহায্য করে, অনেকভাবে করে, কিন্তু মানুষটা খুব হিংসুটে হয়। এটা আমি আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। সত্যি মেয়েটা চাঁদের মতো সুন্দর। মেয়েটার চেহারা চকচক করছিল। অন্ধকারের মধ্যেও তাকে যেন একদম সৌন্দর্যের মূর্ত হিসেবে দেখা যাচ্ছিল ওইখানে। আমি বেশ খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তাকে না বলার কোনো কারণ আমি খুঁজে পেলাম না। সে আমাকে বলল, কিছু তো বললেন না। আমি বললাম যে, তোমাকে আমি কি বলবো বলো? তুমি যে হঠাৎ করে এরকমভাবে আমার জীবনে চলে আসবে আমি ভাবতে পারিনি। আমার তরফ থেকে না বলার কোনো অপশন নেই। আমি সত্যি তোমাকে মন থেকে পছন্দ করতে শুরু করেছি, আজকে থেকে নয়, সেদিন থেকেই। ও তখন আমার দিকে তাকালো, তাকিয়ে আমার কাছে এসে শুধুমাত্র আলতো করে একটা হাঁক করলো, জড়িয়ে ধরলো, ধরিয়ে বলল যে, ঠিক আছে, আমি কালকে থেকে আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো, আজকে আমি যাই। এটা শোনার জন্য আমি বসেছিলাম। আমি এখান থেকে এখন পর্যন্ত যাইনি জানো, তবে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, এই জন্য আমি চলে আসলাম। যাওয়ার সময় আমি বললাম, এই যে পরি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? সে বলল, আপনাকে ছেড়ে কোথায় যাব?
একটা বার যখন এক পরী কোনো ছেলেকে পছন্দ করে, সেটা হোক কোনো জিন বা মানুষ, তাকে ছেড়ে কখনো যায় না। আমাদের পরীরা এরকমই। আমি যেহেতু তোমাকে পছন্দ করেই ফেলেছি, সেহেতু তোমাকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপর একটা মুচকি হেসে সেখান থেকে চলে গেল। পরিমেটার সুন্দর চেহারা, তারপর হাতে নখের মধ্যে নেল পলিশ দিয়েছে, হাতে সুন্দর মেহেদি বা আলতা এই জাতীয় কোনো কিছু একটা পরেছে। এত সুন্দর লাগছিল পুরো শরীরটা দেখতে। সে চলে গেল এরকম মুচকি একটা হাসি দিয়ে। দাঁতটাও একটা আরেকটার উপর উঠে গিয়েছে। হাসলে তাকে সুন্দর লাগে, গালে সুন্দর টোল পড়ে। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার মতো একটা কালো ছেলে এরকম একটা সুন্দরী মেয়ে পাবে, তা আবার একটা জিন মেয়ে, জিন পরি। এটি কি কখনো বিশ্বাসযোগ্য বা এরকম কোনো কিছু হয়? আমি জানতাম না। আমি সত্যি দেখতে অতটা সুন্দর না, তবে মোটামুটি হ্যান্ডসাম আছি বলা চলে। একটু কালো বটে, তাতে করে যে এরকমটা কখনো হবে ভাবতে পারিনি। যাই হোক, ওদিনকে মেয়েটা ওইখান থেকে চলে গেল। পরের দিন আমি ঘুম থেকে উঠলাম। সারা দিন কেন যেন ওর কথা চিন্তা করতে করতে কাটে গেল। বাগানে আরেকটা স্প্রে মারতে হবে। এই মুহূর্তে অবশ্যই স্প্রে কেউ দেয় না, তবে একটু পোকামাকড় ধরেছে যে ফলগুলো আছে। পাশাপাশি সবগুলো গাছে না, অল্প কিছু গাছে ওরকম পোকামাকড় ধরেছে। এই পাশের ফলনটা ভালো না হলে হয়তো লস হবে, কারণ এটাই হচ্ছে লাভের মূল অংশ। বাকিগুলো কাটাকাটি হয়ে গিয়েছে। আমি ওদিনকে লোক ডেকে একটা স্প্রে মেরে দিলাম ওই পাশের গাছে। কখনো ফলগুলো বড় হয়নি আর কি। তো সবগুলো গাছ তার একই কায়দায় হয় না। প্রায় অর্ধেক বাগান বিক্রি করা হয়ে গিয়েছে, তখন বাকি অর্ধেক পড়ে আছে। এই অর্ধেক হচ্ছে লভ্যাংশের অংশ। আমরা বেশ ভালো দরে বিক্রি করতে পেরেছি। লাভের মুখ নিশ্চয়ই আশা করা যাবে বা দেখা যাবে। আসল উঠে গিয়েছে, এতটুকু শুধুমাত্র বললাম। আমি কাকা এবং সকলে মিলে দুপুরবেলা ওখানে বসে গল্প করছিলাম আর ভাবছিলাম ওই পুরী মেয়েটার কথা, যে কিনা আমাকে সেরকম ভাবে। আমি ভাবছিলাম যে ও কি সত্যি। ঠিক ওই কথা বলতে বলতেই ও আমার সামনে এসে হাজির। বললো, কি এটাই ভাবছো যে আমি তোমাকে দেখে চলে যাই কিনা? আমি সত্যি কিনা? আমি ওর সঙ্গে তখন কথা বলছি। আমার পাশে মাচার উপর আমার কাকা এবং ছোট ভাই আর কিছু বন্ধু বান্ধব বসে আছে। ওরা ম্যাক্সিমাম টাইম এখানে বসে থাকে, কারণ গরমকালে এখানে বসলে ওরা আরাম পায়, টুকটাক লিচু খায় আর পাহাড়টা হারা দেয়। এই জন্য ওদেরকে এখানে রেখেছি। তো আমি গল্প করছি ওর সঙ্গে। ওই মুহূর্তে তখন সকালে বললো, কি রে, কার সঙ্গে বকবক করছিস? আমি বললাম, কারোর সঙ্গে না। কথা বলতে বলতে মাচার উপর থেকে নেমে গেলাম। নেমে সোজা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা ওই বড় বাগানের মধ্যে ঢুকে গেলাম। সকলে বললো, কোথায় যাচ্ছিস? আমি বললাম, চুপ থাক, যেখানে বলছো সেখানে যাই। পরিবারটা তখন আমাকে বলছে যে ওরা তো আমাকে দেখতে পাচ্ছে না, তো আপনাকে ওরা আসতে দিল? আমি বললাম যে হ্যাঁ। আসলে সত্যি কথা বলতে এর আগে এরকম কখনো প্রেমের অনুভূতি হয়নি। আমার জীবনে আমি কখনো প্রেম করিনি। ক্লাস 7 বা 6-এ থাকতে একজনের সঙ্গে প্রেম ছিল বা পছন্দ হতো তাকে। তারপর তো চলে গেলাম ঢাকায় কাজ করতে। আমি এবং ও প্রায় বিকেল পর্যন্ত সেই বাগানের মাঝখানে বসে রইলাম। ও আমার সঙ্গে গল্প করতে লাগলো। আমার ছোটবেলার কথা শুনলো, আমার সংগ্রামের গল্প শুনলো। তারপর এখানে এসে এই বাগান দেওয়ার গল্প শুনলো। বললো, এখন থেকে তুমি কোনো চিন্তা করো না, রাতের বেলা এখানকার একটা পাহারা দিব আমি, আর রাতে তুমি আর আমি এখানে গল্প করবো, সমস্যা কি? আমি বললাম, ঠিক আছে, সেটা তো আরো বেশি ভালো হয়। রাতে সাধারণত আমি ঘরের মধ্যে ঘুমাতাম, আমাদের ওই ঘরটা যে ছিল ওই ঘরটার মধ্যে। তো আমি ভাবলাম যে এখন থেকে এই নিচের এইখান থেকে ঘুমাবো আর কি। বাইরে পাটি পেতে বাতাস ছিল খুব সুন্দর। ও আমার পাশে বসে থাকতো, আমি এর কোলে মাথা রাখতাম এবং ওইখানে পুরো সিজন গল্প করতে করতে কাটিয়ে দিলাম, শুরু থেকে শেষ সিজন পর্যন্ত। মানে ওই লিচু যতদিন পর্যন্ত গাছে ছিল সবসময় আমি ওইখানে বসে বসে গল্প করতাম। আর এবার যে এত বেশি লভ্যাংশ হবে আমি ভাবতেও পারিনি। লভ্যাংশের এত অংশ আমি কল্পনা করতে পারিনি যে হবে। তো আসল রেখে বাকি যে লভ্যাংশের অংশ ছিল সেই জিনিসগুলো আমি রেখে দিলাম এবং বাকি যারা ছিল তাদের মধ্যে বন্টন করলাম। বন্টন করা এক পর্যায়ে তারপর সময় তো এরকমভাবে যাচ্ছিল, সিজনটা চলে গেল। এর মাঝখানে আরও কয়েক মাস কেটে গেল। আমার তার সঙ্গে বেশ ভালো সময় কাটছিল। আমার টার্গেট ছিল পরবর্তী সিজন। তো ও আমাকে বললো যে পরবর্তী সিজনে আবার তুমি এটা করবে এবং এই পরের বার এত পরিমাণ লভ্যাংশ হবে যে তুমি কল্পনাও করতে পারবে না। এটা আমার তরফ থেকে তোমার জন্য। ও বললো কি যে তুমি এখন থেকে কোনোভাবেই যেন মানে এরকম দারিদ্রতার মধ্যে দিয়ে না যাও। আমি ছোটবেলার গল্প শুনেছি তোমার পরিবারে তোমরা 2 ভাই, তোমার বাবা মা, তোমরা ভালো মতো থাকো, সেটাই আমি চাই। ওই মুহূর্তে আমি পরিটার সঙ্গে প্রতিদিন আমাদের ওই লিচুর বাগানে বসে গল্প করতাম। আমাদের সময় বেশ ভালো কাটতো। হঠাৎ করে একদিন প্রায় 8-9 মাস কেটে গিয়েছে ওর সঙ্গে সম্পর্কের আমার। ততদিনে সামনে আবার লিচুর সিজন আসার জোগাড় আর কি। তো ওই দিনকে হঠাৎ করে আমাকে বললো যে আমরা হচ্ছে যে বাইরে এক জায়গায় ঘুরতে যাব, তুমি কি যাবে আমাদের সঙ্গে? তো আমি বললাম, কোথায় যাব? তো আমার ততদিনে ওরকম কোনো চিন্তা ছিল না যে ওদেরও কোনো জগৎ হয় বা ওরা কোথাও থাকে। ওই চিন্তা কখনো মাথায় আসেনি।
ওরা রাত্রেবেলা আমার কাছে আসে, এসে গল্প করে আমার সঙ্গে, ওই কোলে মাথা রেখে গল্প করি, বেশ খানিকটা ভালো সময় কাটায়। তারপর আর কি সময় কাটানোর পর আমি চলে যাই হচ্ছে মূলত ওদের ওখানে চলে যায়, আমি আমার বাসায় চলে আসি। এরকম করেই বেশ কয়েক মাস সময় কাটছিল আর কি। তো ও আমাকে ওই দিনকে বললো ও আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে, ওদের বাড়িটা যেখানে, ওদের বাড়িতে গিয়ে ওদের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিবে, যেহেতু ও আমাকে পছন্দ করে। ওর বাড়িতে আমার কথা বলেছে আর কি। তো আমি তখন ভয় পেয়ে গেলাম, বললাম জিনেদের সঙ্গে দেখা করতে যাব, জিনটা কেমন হয়, ওরা কি মানুষের ক্ষতি করে বা মানুষকে কোনো বিপদ আপদে? তখন ও বললো যে আরে বোকা না, এরকম কোনো কিছু না, জিনটা দেখতে মানুষের মতোই হয়, তবে জিনেদের বেশ কিছু রূপ আছে। জিনেরা চাইলে যে কোনো ধরনের রূপ পরিবর্তন করতে পারে, ওরা চাইলে যে কোনোভাবে মানুষের কাছাকাছি এসে মানুষের রূপ ধারণ করে তোমার রূপ ধারণ আমি করতে পারবো। আমি বললাম কি হবে দেখা হতো। সঙ্গে সঙ্গে ও একদম হুবহু আমি যেরকম জামা কাপড় পরে আছি, আমি যেরকম রূপ ধারণ করে আছি, ঠিক একই হুবহু রূপ ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে আছে। ও বললো এরকম গুণাগুণ কিছু গোত্রের জিনেদের মধ্যে থাকে, তার মধ্যে একটা গোত্র হচ্ছে আমরা হচ্ছে ইফরিত জিন জাতি। এই কথা বলার পর তখন আমি ভয় পেয়ে উঠলাম, কারণ ইফরিত জিন জাতিটা নাকি খারাপ হয়। ও তখন বললো সবাই খারাপ না, আমাদের গোত্রের কিছু কিছু জিন খারাপ আছে, যারা মানুষের কাছে এসে মানুষের ক্ষতি করে, মানুষের রূপ ধারণ করে তাকে নানানভাবে ক্ষতি করার চেষ্টা করে। এগুলো করে মূলত মানুষের কিছু তান্ত্রিক আছে যারা কিনা জিনদেরকে বশ করে, সেই সমস্ত জিনেরা এগুলো করে থাকে। যাত্রাপথে এই সমস্ত গল্প করতে করতেই ওর সঙ্গে আমি যাচ্ছিলাম, এবং যাওয়ার পথে পাহাড় দেখতে পেলাম, সমুদ্র দেখতে পেলাম, নদী দেখতে পেলাম, তারপর বিভিন্ন বালুর মরুচর দেখতে পেলাম। গল্প করতে করতে আমরা উপর দিয়ে ভেসে যাচ্ছিলাম, এবং আমি সত্যি যেন স্বপ্নের জগতে ভেসে যাচ্ছিলাম। ওর বিশাল আকৃতির ডানার উপর ভর করে আমরা দুজন উড়ে যাচ্ছিলাম। এটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল যে এরকম কোনো কিছু ঘটতে পারে, আমার জানার মধ্যেই ছিল না। ওই অবস্থায় আমি ওদের বাড়িতে পৌঁছে গেলাম। ওদের বাড়িটা ছিল এক সুন্দর উপত্যকার পাশে, একটা ছোট্ট নদীর সামনে দিয়ে বয়ে গিয়েছে, তার পাশ ঘেঁষেই একটা দোতলা ঘর, উপরের চালটা ছন বা এই জাতীয় কোনো কিছু দিয়ে ছাউনি দেওয়া, আর এই পাশে আর একটা ঘর আছে, সেটা সম্ভবত পাথর বা মাটি দিয়ে 3 তলা নির্মাণ করা। এরকম একটি ঘর, পাশে কিছু গবাদি পশু আছে, তবে সেই গবাদি পশুগুলো দেখতে গরু, ছাগল, ভেড়া, মহিষ এই জাতীয় কোনো কিছুর মতো না, একটু ভিন্ন টাইপের। তো ওই মুহূর্তে আমি তখন আচমকা, আমি যখন ওখানে তাকালাম, দুটো জিন সেখানে বসেছিল। আমাদেরকে নামতে দেখে সেই জিন দুটো ওখান থেকে সরে গেল। আরেকটা জিন নদীর পাড়ে বসে কিছু একটা করছিল, সম্ভবত মাছ ধরছিল। হঠাৎ করে সেই জিনটি আমার কাছে এগিয়ে আসে। জিনটি সর্বপ্রথম একটা ঘোড়ার রূপ ধারণ করে, তারপর হঠাৎ করে সে মানুষের রূপ ধারণ করে আমার সামনে এসে দাঁড়ায়। ওটা ছিল হচ্ছে ওই পরিমেয়েটির ভাই। তখন ও কিছু একটা বলল ওই ভাষায়, ওরা যে ভাষায় কথা বলে। তারপর হঠাৎ করে সেই জিন ছেলেটি ওইখান থেকে চলে গেল আর কি। পাশাপাশি একটা মহিলা জিন ঘর থেকে বেরিয়ে আসলো। সেই মহিলাটা দেখতে অসম্ভব রকমের সুন্দরী। পাশাপাশি ওদের পরিবারের সকলে, আমি যখন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পর বারান্দায় বসতে দেওয়ার পর ওদের পরিবারের সকলে একে একে আমার সঙ্গে দেখা করতে আসলো। একে একে বেশ কয়েকজন দেখা করতে আসলো। তার মধ্যে ওর মা ছিল, ওর আব্বাজান বাড়িতে ছিলেন না, ওর বড় ভাই, ছোট 3 বোন আর ছোট 2 ভাই, সকলে আমার সঙ্গে দেখা করতে আসলো। ওরা দেখতে মানুষের মতো ছিল, তবে আচরণ মানুষের মতো নয়। ওদের দেখতে অনেকটা অদ্ভুত রকমের, কানগুলো বাইরের দিকে খাড়া, নাকটা একটু বোচা, কারো কারো নাক মোটা, আবার কারো কারো চোখগুলো ভেতরের দিকে, মানে একটু ভিন্ন বা আদিবাসী মানুষজন যেরকম বসবাস করে ঠিক ওরকম টাইপের। তো আমাকে বললো এই হচ্ছে আমার পরিবার, আমার আরো বড় 4টা বোন আছে, ওদের বিয়ে হয়ে গিয়েছে। আব্বা হুজুরকে আমি তোমার কথা বলেছি, উনি বলেছে যে মানুষটাকে সঙ্গে করে নিয়ে আসতে। সাধারণত হয় কি, আমরা জেনেরা তো অনেক বছর বাঁচি, মানুষরা খুব বেশি দিন বাঁচে না, 60-70 বছর। তো এই 60-70 বছরের জিন্দেগির জন্য তুমি আমার সঙ্গে থাকবে বা আমি তোমার সঙ্গে থাকবো, এটাই মূলত আমাদের জিন জাতিরা পছন্দ করে না। তবে আমি আব্বা হুজুরকে বলেছি আমি ওকে পছন্দ করেছি এবং আমি ওকেই বিয়ে করতে চাই। আব্বা হুজুর বিষয়টা রাজি হয়েছেন। ওই মুহূর্তে কথা বলতে বলতেই হঠাৎ করে সেই জিন লোকটি এসে উপস্থিত হলেন, মানে আমার হবু শ্বশুর। তিনার উচ্চতা প্রায় 7 ফুটের মতো লম্বা, ফেরাউনের মতো লম্বা এবং শুকনো শাকনা চেহারা, মাথায় পাগড়ি, পরনে জোব্বা টাইপের কোনো জামা একটা পরা। তো তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পর বললেন যে তুমি সেই ছেলে? আমি বললাম জি আমি সেই ছেলে। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? সে সালামের উত্তর গ্রহণ করলো, বলল বেশ ভালো, তবে একটা বিষয় জেনে রাখো বাবা, আমার মেয়েটা আসলে একটু পাগল টাইপের। ও মানুষের জগতে আমি ওকে যেতে বহুবার নিষেধ করেছি, তবে গিয়েছে। যার পর তোমার সঙ্গে পরিচয় হয়েছে। সত্যি কথা বলতে ওকে আমি কখনো মানুষের জগতে যেতেই দিই না। আমাদের ইফরিত জিনেদের অনেক শত্রু আছে, এই শত্রুপক্ষ আমাদের একবার ধরতে পারলে ও আর কখনো ছাড়ে না।
তখন নানান ধরনের অপকর্ম এবং কুকাণ্ড করে সারা জীবন একদম বন্দিওরত অবস্থায় রাখে। তোকে বলেছি অনেক দফায়, তো তোমার সঙ্গে গিয়ে তার দেখা। যাই হোক, কথা হচ্ছে যে আমরা তো বাইরে গিয়ে থাকি না কখনো, তো ওর সঙ্গে যদি তোমার বিয়ে হয় তাহলে তোমাকে এখানেই থাকতে হবে। তুমি কি সেটা পারবে? তখন ওই মুহূর্তে আমার পরিপ্রেমিকা আমাকে বলল যে সেটা বাবা আমরা দেখে নিব, দরকার হলে আমরা এই শহরে কোনো একটা জায়গায় ঘর তৈরি করব, আমাদের যাতায়াত থাকবে, আমি সেখানে গিয়ে না থাকি, তবে ও এখানে এসে থাকবে এবং আমাদের ঘর বাড়ি সব এখানে থাকবে। আর তাছাড়া ওর পরিবার আছে সেখানে, পরিবারের সকলকে একটা হিল্লে না করে দিয়ে ওকে কিভাবে আমি আসার জন্য জোর করি বলো তো? তারপর সেই জিন লোকটি বললেন যে আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দেখা যাবে। যাই হোক, তুমি এসেছো, বিশ্রাম করো, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। বাড়িটা বেশ অদ্ভুত, যেন 100 বছর পুরাতন কোনো অঞ্চলে আমি চলে এসেছি। দূরে ছোট বড় পাহাড় দেখা যাচ্ছে, আকাশে থোকায় থোকায় মেঘ ভেসে যাচ্ছে। আমি এদিক ওদিকে তাকিয়ে দেখলাম পরিবেশটা ঠিক 100 বছরকার আগের যে পরিবেশগুলো থাকতো ঠিক সেরকম। পাথর দিয়ে কি সুন্দর করে বাড়ি তৈরি করেছে। বাড়ির পাশ দিয়ে ছোট্ট একটি স্বচ্ছ জলধারা বয়ে চলেছে, পানি এত স্বচ্ছ যে নিচে কি হচ্ছে তাও দেখা যাচ্ছে। আমি সেখানে পাশে বসে রইলাম। কিছুক্ষণ বাদে ওইখানে একটি বেঞ্চের ওপর আমার পরিপ্রেমিকা এসে বসলো আমার পাশে। বলল, কি জায়গাটা সুন্দর লাগছে না? আমি বললাম, হ্যাঁ খুব সুন্দর। সর্বকথা বলতে গেলে আমার এই জায়গাটা খুব ভালো লাগে এবং আমি এই জায়গায় প্রায় দিনই বসে থাকি। ও এই কথা বলার পর বললো, এখন থেকে আমিও তোমার সঙ্গে বসে থাকবো। এত বছর পর তোমার সঙ্গে আমি এখানে আসলাম, সত্যি এটা আমার জন্য খুব আনন্দের ছিল। আমি ওকে এই কথা বলতেই ও বলল, চলো তোমাকে আরেকটা জায়গায় নিয়ে যাই, সেই জায়গা দেখলে তোমার ভালো লাগবে। ওর সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, তবে এরকম জায়গায় যে আমাকে নিয়ে আসবে সেটা ভাবতে পারিনি। আমি কখনো কল্পনাই করিনি যে আমি জিনের জগতে আসবো। দিন গড়াতে লাগলো, ও আমাকে প্রতিদিনই এরকম জায়গায় নিয়ে আসতো। শুধু এই জায়গায় না, আরও খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাটা আমাদের পৃথিবীর, আমরা যেখানে থাকি দুটোই পৃথিবীর মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে আমাদের দুই জাতিকে সৃষ্টি করেছে যে দুই জাতি আমাদের থেকে আলাদা এবং ভিন্ন। আমি ওই অবস্থায় ওর সঙ্গে ঘুরতাম এবং প্রতিদিন সেখানে যেতাম। আমাদের লিচুর ব্যবসা তখন আবার সামনে আসতে চলেছে। আমরা ভেবেছিলাম যে এই লিচুর যে বাগানটা আছে এটা আবার আমরা লিজ নিব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সেই জন্য মালিকের সঙ্গে কথা বলতে গেলাম, তবে তারা এবার সাফ না জানিয়ে দিলেন। বললেন যে এই লিচুর বাগান দেওয়া যাবে না, গত বছর এখানে বেশ ভালো ফলন এসেছে, এবার আমরা নিজেরাই চাষ করব। আমি যখন আমার প্রেমিকাকে বললাম যে এই অবস্থা, তখন সে বলল যে ঠিক আছে, তুমি তাদেরকে দিয়ে দাও, অন্য কোনো লিচুর বাগান নাও, একটু বেশি হলেও দেখো আমার কামাল, আমি কিভাবে জিনদেরকে দিয়ে তোমার ফলন বাড়িয়ে দেই। সামনে সিজন আসুক। তখন শীতকাল চলছে। শীতকালে কুয়াশার মধ্যে আমি এবং ও রাতের বেলা আমাদের পৃথিবীর ওপর দিয়ে ঘুরতে বেশ দারুণ লাগতো। আমাদের এখানে যত শীত থাকুক না কেন, ও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। একবার এক সন্ধ্যায় আমি মন খারাপ করে বসে আছি, আমাদের বাড়ির পাশে একটি খাল আছে, সেই খালের পাড়ে। আমার সাধারণত মন খারাপ থাকলে আমি ওকে কখনোই বলতাম না, ও কেন যেন আগে থেকেই বুঝে ফেলতো এবং বলতো যে তোমার মন খারাপ কিসের জন্য। সেদিনকেও সেটার ব্যতিক্রম হলো না, ও এসে আমাকে জিজ্ঞেসই করে ফেললো। আমি বললাম, মন খারাপ হওয়ার কারণ কি একটা দুটো থাকে? আসলে ব্যবসা বাণিজ্য নেই, ভেবেছিলাম বাড়িতে এসে আয় রোজগার করে খেতে পারবো। গত সিজনে যে পরিমাণ লিচু বিক্রি করে আয় করেছি তা দিয়ে একটা ব্যবসা শুরু করতে চেয়েছিলাম, তবে সেটা যে খুব একটা হবে না আমি বুঝতে পেরেছি। আমার আসলে এই জন্যই মন খারাপ। ও তখন বললো, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, তোমার মন ভালো হয়ে যাবে, আর তোমার ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন সব আমি দিব। তাছাড়া তোমার এত চিন্তা কিসের? তোমার ছোট ভাই আর তুমি তো, আর বড় দুই বোনের তো বিয়ে হয়ে গিয়েছেই, তারা তাদের মতো আছে। আমি বললাম, তারপরও আমার নিজের বিয়ে শাদী করতে হবে, বাড়ি ঘর দূর দিতে হবে, ছোট ভাই পড়াশোনা করছে, ওকে ভালো একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিতে না পারলে আমি আমার উপরই তো সমস্ত কিছু। তখন আমার পরিপ্রেমিকা আমাকে বলল, ঠিক আছে, এত চিন্তা করতে হবে না, তুমি একদমই ভেবো না, কালকে এ সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আমার পরিপ্রেমিকার কথা অনুযায়ী আমি আমাদের পাশের বাড়িরই আরেকটা বাগান লিজ নিয়েছিলাম। এই সামনের সিজনে সমস্ত টাকা পরিশোধ করে দিয়ে আমার হাতে তেমন কোনো কিছুই ছিল না, একদম হাত খালি ছিল। সেই জন্য মন খারাপ, বাসায় যে বাজার করবো সেই পরিস্থিতিটাও নেই। আমি ওদিনকে ওর সঙ্গে উড়ে চলে গেলাম এক অন্য জগতে। জগৎটা আমাদের পৃথিবীরই, তবে সেখানে ঠান্ডা এবং এরকম শীতল হাওয়া যে বয় আমি জানতাম না। ওই সময় প্রচণ্ড গরম ছিল, শীতকাল পেরিয়ে সবে চৈত্র মাস শেষে বৈশাখ পড়েছে, এত পরিমাণ গরম। গরমের মধ্যে আমি ওকে বললাম একটা ঠান্ডা জায়গায় যেতে ইচ্ছে করছে। ওর সঙ্গে সঙ্গেই আমাকে সাইবেরিয়ার এক উত্তপ্ত এত পরিমাণ ঠান্ডা সেখানে নিয়ে গেল, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়, একদম মাইনাস।
এরকম একটা জায়গায় সে আমাকে নিয়ে গেল। সাথে সাথে ঠান্ডায় আমার শরীর একদম কুঁচকে আসছিল। ও বললো, এটার উপর দিয়ে আমরা উড়ে যাচ্ছি ঠিকই, তবে আমরা এখানে যাব না, অন্য একটা জায়গায় যাব, চলো। তাই বলে ও আমাকে উড়ন্ত অবস্থায় নিয়ে গেল একদম ওইখান থেকে আরেকটু দূরে, একটু ঠান্ডা জায়গায়, যেখানে বেশ ঠান্ডা। আমি বললাম, এত ঠান্ডা জায়গায় তোমাকে আনতে কে বলেছে? বেশ খানিক্ষণ ওইখানে থাকার পর আমি যেন জমে যাচ্ছিলাম। ওর সঙ্গে থাকার ফলে পৃথিবীর বেশ কয়েকটা প্রান্ত আমার ঘুরে দেখা হয়েছে, এবং এটাই আমার হয়তো সব থেকে আনন্দ এবং প্লাস পয়েন্ট। ওইখান থেকে ও আমাকে নিয়ে গেল খুবই নিরিবিলি, শান্ত, সুন্দর এবং একটি সুন্দর লেকের পাড়ে। সেখানে জ্যোৎস্না একদম আমাদেরকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। চারিদিকে গাছপালা বাতাসে ভেঙে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। গাছ থেকে টুসটাস করে বিভিন্ন ফল পড়ছে। আমি দেখলাম সেখানে একটা আপেল গাছ রয়েছে। আমি আপেল গাছ জীবনে দেখিনি। টসটসে আপেল পেকে আছে। সে আপেল সেখান থেকে নিয়ে যখন খেলাম, এত পরিমাণ মিষ্টি, সত্যি কথা আমি বলে বোঝাতে পারবো না যে সেই আপেলের স্বাদ কি। আমার দিন এরকম খুব ভালো কাটছিল। দেখতে দেখতে সামনে লিচুর সিজন চলে আসলো, এবং এইবার আমার বাগানে এত পরিমাণ লিচুর ফলন হলো যে আশেপাশের লোকজন আমার বাগানের দিকে সবসময় নজর রাখতো, কখন চুরি করতে পারে বা কখন কি করতে পারে। তবে ওই যে আমি আমার পরিপ্রেমিকার সঙ্গে বসে সবসময় ওখানে গল্প করতাম, এবং ওইখানে ওর সঙ্গে বসে পাহারা দিতাম। ও বলতো, তোমার কোনো চিন্তা নেই, এখানে যত জিনেরা আছে সমস্ত জিনেরা পাহারা দিচ্ছে, আর আমি থাকতে কোনো চিন্তা কিসে, তোমার কোনো চিন্তা নেই। আমি ওইটা নিয়েই খুব আনন্দ উল্লাসে মেতে থাকতাম সবসময়। একদিন এক ঘটনা, আমি বাগানে ছিলাম না, আমার পরিপ্রেমিকার সঙ্গে তখন আমি আসমানের সাওয়ার করে বেড়াচ্ছি। ওর একটা সাদা ঘোড়া ছিল, দেখতে ছোট, তবে সেই সাদা ঘোড়াটা একদম পঙ্খিরাজের মতো হাওয়ায় এবং বাতাসে ভেসে বেড়ায়। সেটার উপরে উড়ে যাচ্ছিলাম। ওরা শেষে প্রায় 1টা কি 1:30 বাজে আমি আমাদের ওইখানে এসেছি, মানে আমাদের বাগানের ওইখানে প্রচুর ফলন হয়েছে, এবং এত পরিমাণ লিচু এবার বিক্রি করবো, সম্পূর্ণটা আমি একাই নিয়েছি। এবং ও আমাকে বলেছিল, ধৈর্য ধরো, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। এত পরিমাণ লিচু ধরেছে যে আমি আসলে বিক্রি করে কুলাতে পারছিলাম না। তো সেখানে আমি যখন এসে নামলাম, আমি দেখলাম 2-3টা ছেলেকে জিনে ধরে রেখেছে, এবং ধরে ওদেরকে বেঁধে রেখেছে গাছের সঙ্গে। ওরা আমাকে দেখে বলল, আমাকে যাইতে দেন ভাই, আমি আর জীবনে এখানে আসবো না, আমাকে মাফ করে দেন, কোন ভূত যেন আমাকে ধরছে, ভূতে এখানে বাইন্দা রাখছে আমাকে। ওইটা দেখেই আমি তখন সত্যি সত্যি ভয়ে বললাম কি যে, ভূত মানে? আমি ভূতে ভয় পেতাম। আমার প্রেমিকা তখন আমাকে বলল, আরে আমার জিনেরা বেঁধে রেখেছে, আমি কার সঙ্গে কথা বলছি এটা তারা দেখার জন্য উৎসুক হয়ে উঠল। কিছুক্ষণ বাদে আমি ওদেরকে বললাম, আচ্ছা ঠিক আছে, ওদেরকে যেতে দাও। জিনেরা তো দড়ির বাঁধন খুলে দিল। খুলে দেওয়ার পরেই মূলত শুরু হলো গ্রামে আমাকে নিয়ে কানাঘুষা। এমনিতে আমি গ্রামের সকলকে বেশ হেল্প করতাম। আমাকে বলতো যে আমার ঘাড়ে নাকি জিন আছে, এবং সেই জিনেরা নাকি আমাকে সাহায্য করে, এবং আমার আশেপাশে যদি কেউ আমার ক্ষতি করতে আসে তাহলে সেই জিনেরা নাকি তাদেরকে মেরে ফেলবে। এরকম একটা কানাঘুষা চলতে থাকে। কানাঘুষা চলাকালীন সময় অনেকে আমাকে জিজ্ঞেস করতো, সত্যি সত্যি কি তোর ঘাড়ে জিন আছে? আমি বলতাম, ধুরো, ওই পাগলে কি বলছে, কে না কে বাইধা রাখছে, আমি তো ওইখানে ছিলাম, হয়তো কাকাই কামটা করছে। কাকার কাছে জিজ্ঞেস করলে কাকা কিছু বলে না। গ্রামবাসীরা সকলে বিশ্বাস করতে শুরু করলো যে আমার সঙ্গে জিন আছে, এবং আমি বেশিরভাগ সময় আমাদের গ্রামে থাকি না, কখন কোথায় থাকি, রাত বেরাতে কোথা থেকে বের হই, এটা অনেকেই দেখেছে, এবং আমি একা একা কথা বলি, এটা অনেকেই দেখেছে, এবং সকলে আমার প্রতি একটা অন্যরকম চিন্তাধারা নিয়ে থাকতো, আমাকে ভয় পেত। কিছু কিছু লোকজন বিভিন্ন কঠিন রোগ নিয়ে আমার কাছে আসতো, বলতো যে এই রোগটা সারায় দাও, আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। একদিন এক এমন লোক আসলো যে তাকে হেল্প না করে পারলাম না। সে তার বাচ্চা নিয়ে এসেছে, 3 বছরের বাচ্চা, মৃতপ্রায় অবস্থা। কোনো ডাক্তার তাকে না করে দিয়েছে, বলেছে এই বাচ্চা বাঁচবে না, জন্ডিসে এসে একদম মারা যাওয়ার উপায়। শেষ চেষ্টা করে হাসপাতাল থেকে পাঠিয়ে দিয়েছে, মারা যাবে ভাব, সকলকে বলে দিয়েছে। ওই মুহূর্তে সে তার বাচ্চা নিয়ে আমার কাছে এসেছে। তারা সত্যি বিশ্বাস করতো যে আমার কাছে জিন আছে। তারপর আমি আমার পরিপ্রেমিকাকে বিষয়টা জানালাম। ও সেদিনকে রাতে আমার সঙ্গে এসে সেই ছোট্ট বাচ্চাটিকে সঙ্গে করে নিয়ে গেল ওদের দেশে। ওদের দেশে এক বৈদ্য আছে, বৈদ্যের বয়স নাকি 850 বছর, বহু বছর ধরে চিকিৎসা শাস্ত্রে সে পারদর্শী। তাকে সেই ছেলেটাকে তার কাছে নিয়ে যেতেই তিনি বললেন যে একদিন এখানে থাকবে, তারপরটা আমি পরে দেখব। ওকে ওইখানে রেখে আমরা ওইখানেই বেশ খানিক্ষণ সময় কাটালাম। ওই পিচ্চির মা আমাদের সঙ্গে এসেছিল। উনি সত্যি সত্যি বিশ্বাস করলেন যে এই লোকটা একটা জিন, এবং না বিশ্বাস করে উপায় ছিল না। আমি তাকে বললাম, দেখেন আপা, আপনাকে তো আমি সাহায্য করছি, আপনি দয়া করে এই কথা কাউকে বলবেন না যে আপনি এখানে এসেছিলেন, তাহলে আপনার বাচ্চার ক্ষতি হবে। আমি ওইখানে থেকে ওই মহিলাটাকে সঙ্গে রেখে বাচ্চাটাকে সম্পূর্ণ সুস্থ করে নিয়ে আসলাম। ওইখানে সুস্থ হয়নি, ওইখান থেকে আসার প্রায় সপ্তাহ 2 পরে বাচ্চা সম্পূর্ণ সুস্থ।
আমি জানি না মহিলাটা হয়তো বলেননি, তবে ওই যে আমার বাড়িতে যাতায়াত করতে দেখেছে, এটা দেখে তখন সত্যি সত্যি গ্রামবাসী বিশ্বাস করতে শুরু করলো যে আমার কাছে জিনের কোনো ক্ষমতা আছে এবং জিন দ্বারা আমি তাকে সুস্থ করে তুলেছি। এরপরে অনেকে আমার কাছে স্বাস্থ্যতার জন্য এসেছে, আমি কাউকে ওরকমভাবে সাহায্য করিনি, বলি যে আমার কাছে ওরকম কোনো কিছু নেই, ওটা আল্লাহর কুদরতে সে বেঁচেছে, তা না হলে এটা কখনো সম্ভব ছিল না। যাই হোক, আমি অনেক ভয়ভীতি দেখানোর পর আমার বাড়িতে ওরকম রোগী বা এরকম কিছু আসা বন্ধ হয়ে গিয়েছিল। সবাই রাস্তায় আমার সঙ্গে দেখা হলে আমাকে ভয় পেত এবং দূর থেকে যারা আগে আমাকে অসম্মান করতো বা আমাকে দেখে নাক সিটকাতো, তারা এখন আমাকে দেখে সালাম দিত। এমনকি এলাকার চেয়ারম্যান মেম্বার সহ বড় বড় সব কয়টা আমাকে দেখে ওরকম করতো। আমার সঙ্গে যে একটা পরী আছে বা জিন আছে এটা আমি কখনো কাউকে বলিনি, কিন্তু গ্রামের সকলের মধ্যেই ততক্ষণে জানাজানি হয়ে গিয়েছে। একদিন আমাদের গ্রামে দক্ষিণ পাড়ায় একটা বাড়িতে আগুন লেগেছিল। তো আমি তখন আমাদের বাড়ির উঠানে একটা মাচা পাতা ছিল গাছের নিচে, সেখানে বসে বিশ্রাম করছি। তো ওই মুহূর্তে 3-4 জন লোক দৌড়ে আসলেন, এসে বললেন, ভাই আপনি না গেলে পুরো চাল্লা ধরে আগুনে পুরো ছাই হয়ে যাবে, আপনার মধ্যে বিশেষ ক্ষমতা আছে সেটা আমরা জানি। আমি ওই বাড়ির লোকজনগুলোকে বাঁচানোর জন্য ছুটে গেলাম। তখন তপ্ত দুপুর, চারিদিকে আগুনের গোল্লা যেন একদম ফুলকির মতো ফেঁপে উঠছে। আমি দৌড়ে গেলাম সেখানে। যাওয়ার পর আমি আমার পরিপ্রেমিকাকে তো হঠাৎ করে ডাকতে পারছি না। এই অবস্থায় আমি যদি ডাকি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, আমার গ্রামে থাকাই মুশকিল হয়ে যাবে, তখন সবাই জেনে যাবে যে সত্যি আমার মধ্যে ক্ষমতা আছে। ওই মুহূর্তে আমি যখন ওকে ডাকলাম, ডাকার পর আমি বলছি কি করা যায় বলো তো, আমি আসলে বুঝতে পারছি না। ও তখন বললো, তুমি সাহায্য করো। আমি এই জিনদেরকে এখনই বলছি। বেশ খানিকক্ষণ পর সেখানে আস্তে আস্তে হঠাৎ করেই পানি কোত্থেকে যেন গায়েবী কায়দায় উপর থেকে পড়তে লাগলো। সকলে দেখে অবাক, আমি কোনো কিছুই করছি না, আমি শুধু সেখানে দাঁড়িয়ে আছি আর আমার পরিপ্রেমিকার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি। কথা বলার মাঝখানে হঠাৎ করেই আকাশ ফেটে সেখানে বৃষ্টি নামতে শুরু করলো, শুধুমাত্র ওই অঞ্চলটুকুতে, আর কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। এবং মুহূর্তের মধ্যে দেখতে দেখতে সম্পূর্ণ আগুন নিভে গেল। তা না হলে ওই তল্লাটে একটার সাথে আরেকটা বাড়ি লাগানো, সব পুড়ে একদম ছাই হয়ে যেত, কোনো বাড়িকে বাঁচানো যেত না। সবেমাত্র দুটো বাড়ির একটা পুড়েছে আর একটার অর্ধেক পোড়া ধরেছে মাত্র। এই অবস্থায় সম্পূর্ণটা থেমে গেল আগুন, এবং থেমে যাওয়ার পর সকলে আমাকে ধরে উঁচু করে তুলল এবং বলল, আপনি আমাদের মাসিহা এবং এখন থেকে আপনি আমাদের গ্রামের মাথা, আপনি যা বলবেন তাই হবে। আমি একটা পড়লাম বিপদে। আমি জানি এখানে থাকলে হয়তো আমি বেশি দিন এরকমভাবে থাকতে পারবো না, আমাকে এখান থেকে নির্ঘাত কোথাও চলে যেতে হবে। ওদিনকে সকলের হাত পা বাঁচিয়ে আমি ওইখান থেকে বাড়িতে ফিরে আসলাম। সকলে আমাকে প্রশংসায় পঞ্চমুখ করে তুলছিল। সন্ধ্যার পর আমি আমার পরিপ্রেমিকাকে নিয়ে চলে গেলাম ওদের জগতে। ওইখানে যাওয়ার পর আমি বললাম, আমি আর বাড়িতে ফিরে যেতে পারবো না, ওইখানে গেলে মানুষের জ্বালাতনে আর বাঁচতে পারবো না। মানুষজন আমাকে নানান রকমভাবে টর্চার করবে, নানানভাবে জিজ্ঞেস করবে, এসব জিনিস আমার ভালো লাগে না। আমি কখনো চাইনি যে এরকমটা হোক, মানুষ আমাকে চিনুক জানুক, মানুষকে আমি সাহায্য করব, তবে ভিন্ন উপায়ে, এরকমভাবে জিনেদের মাধ্যমে না। আমার কোনো ক্ষমতা নেই সেটা আমি কাউকে বোঝাতে চাই। তারপর ওই অবস্থায় আমি বললাম যে আমি আজকেই তোমাকে বিয়ে করব এবং তোমার বাবাকে বলো। যদিও এই মুখে এটা বলা ঠিক হচ্ছে না, আমার ব্যবসা তখন তাই গুটিয়ে নেওয়ার মতো অবস্থা। আমি তখন ওকে বললাম, তোমার বাবাকে বলো আজকে আমি বিয়ে করব এবং আমাদেরকে যেন জিনের জগতে একটি বাড়ি তৈরি করে দেয়। আমি মানুষের জগতে আর থাকবো না বলতে আমি আমার মার সঙ্গে প্রতিদিন দেখা করতে যাব, ভাইয়েরা থাকবে, ওরা আর সকলেই জানবে, এখানে যাতায়াত করবে। তবে সত্যি কথা বলতে এখানে থাকার মতো পরিবেশ এখন আর আমার নেই, আমি এখান থেকে চলে আসতে চাই। তখন ও বলল, বেশ ভালো কথা, বিয়ে যদি করতে চাও আমি এখনই তোমাকে বিয়ে করতে রাজি আছি। এবং সত্যি কথা বলতে আমি অনেক আগে থেকেই চেয়েছিলাম তোমাকে বিয়ে করতে। তোমাকে ছাড়া আমার রাতে ঘুম হয় না, সেটা তো তুমি জানোই। কিছু কিছু দিন মনে হয় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি, তবে বিয়ে ছাড়া তো তুমি আমাকে স্পর্শ করবে না। এই গুণটা আমার কাছে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে এই জন্য আমি তোমাকে এত বেশি ভালোবাসি। তুমি সৎ, চরিত্রবান, মানুষকে সাহায্য করো, এসব বিষয়ে আমার সত্যি বেশ আগ্রহ। ওদিনকে রাতে জিন মেয়েটি তার বাড়িতে আমাকে নিয়ে গেল, সঙ্গে আমার মা, ভাই এবং বাবাকে, সকলকে নিয়ে সেখানে উপস্থিত। আমি সকলকে বোঝানোর চেষ্টা করলাম সত্যি সত্যি আমার সঙ্গে জিন আছে, তবে এই কথা কাউকে কোনোদিন বলবে না, আর আমি কখনো গ্রামে ফিরে যাব না বলতে আমি গ্রামে তোমাদের সঙ্গে শুধুমাত্র দেখা করতে যাব। আমাদের বাড়ির চারপাশে বাউন্ডারি দেওয়া হবে, আমি বাড়ির ভিতরে থাকবো, কেউ টেরও পাবে না। মাঝে মধ্যে গ্রামেগঞ্জে বের হব, তবে ওরকম ভাবে না যে মানুষজন আমাকে পেলেই উপকার নিতে যাবে, তবে হ্যাঁ আমি দূর থেকে সকলকে উপকার করব। সেই চিন্তা করে আমার বাবা তখন বললেন, দেখ বাবা, ভেবে দেখ। আবার আমি বললাম, গ্রামে আমি এমনিতেও থাকতে পারবো না, সকলে জেনে গিয়েছে যে আমার সঙ্গে জিন আছে এবং এই জিনকে দ্বারা সকলে উপকৃত হতে পারবে। সব মিলিয়ে বলতে গেলে ওইখানে থাকা আমার আর চলবে না। তারপর আর কি,
ওই রাতে আমার বাবা মা এবং ভাই সকলের উপস্থিতিতে, পাশাপাশি ওদের কিছু জিনের উপস্থিতিতে, সেখানে রাতে আমার ওর সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার সেই মুহূর্তটা ছিল সব থেকে বেশি আনন্দের। আমি আমার জীবনের সব থেকে কাছের মানুষটিকে, মানুষ বলা ভুল হবে, সে অন্য জগতের সত্তা, একজন জিন জাদি, তাকে আমার নিজের করে পাচ্ছি। আমাদের বিয়ে সম্পন্ন হলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু সম্পন্ন হলো। সেই রাতে আমার পরিবারকে ওইখানেই থাকতে হলো। যাই হোক, ওইখানে থাকলাম আমরা। আমাদের বাসর হলো সেখানের একটি ঘরে, এবং কক্ষটি বেশ বড় ছিল, খুব সুন্দর করে সজ্জিত ছিল। জিনেরা যে এরকমভাবে থাকতে পারে এবং এরকমভাবে মানুষের সংস্কৃতি থেকে আলাদা দূরে এরকমভাবে বসবাস করতে পারে, তা আমার জ্ঞানে ছিল না। যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমার শ্বশুর মশাই, জিন লোকটা, তিনি আমাকে বললেন যে তোমাদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে, আজকে তোমাদের ওইখানে শুভ উদ্বোধন মানে উঠিয়ে দেওয়া হবে, তারপর তোমরা এখানেই বসবাস করতে শুরু করবে। আমি অবাক হচ্ছিলাম এটা দেখে যে এক রাতের মধ্যে ওরা আমাদের জন্য নদীর পাড়ে ঘর কিভাবে নির্মাণ করলো, তাও দোতলা পাথর দিয়ে নির্মাণ করা এক অদ্ভুত সুন্দর বাড়ি, যেন একটা ক্যাসেলের মতো মনে হচ্ছিল। বাড়ির চারপাশে বিরাট পাথর দিয়ে ঘেরা, গেট দিয়ে ভেতরে ঢুকলে বড় একটা পাথরের দোতলা বাড়ি, এখানেই আমাদের বসতি শুরু হবে। আমাকে সেখানে উদ্বোধন করে উঠিয়ে দেওয়া হলো। আমার বাবা মা সেখানে 2 দিন অবস্থান করলেন, এবং এই 2 দিন আমাদের বাড়িতে কেউ ছিল না। বিবাহের দিন সহ মোট 3 দিন, এবং এই 3 দিন পরে নতুন বউ নিয়ে যখন আমরা বাড়িতে ফিরলাম, ফেরার পর আমরা আমাদের বাড়ি দেখে সম্পূর্ণ অবাক। আমাদের বাড়িটা ছিল টিনের, এবং অন্য পাশে একটা ছাপড়ার মতো ঘর ছিল, সেখানে মা রান্না করত। আমি বাড়িতে এসেই যা দেখতে পেলাম তা কখনো কল্পনাও করিনি। ঠিক একই রকমের একটি বাড়ি এখানেও অবস্থান, এবং এই অবস্থিত বাড়িটা আমি দেখে অবাক হয়ে গেলাম। ঠিক একই কায়দায় আমাদের বাড়ির চারপাশে বাউন্ডারি দিয়ে এমনভাবে ঘেরা হয়েছে, মাত্র 3 রাতের মধ্যে জিনেরা এই বাড়িটি নির্মাণ করেছে। আমি এখানে আসার পর সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। নতুন জিন বউ এখানে আসার পর সকলে বাইরে থেকে শুধুমাত্র উকি দিত এবং দেখতো, দেখে বলতো যে বাড়ির ভেতরে কি হচ্ছে কেউ কখনো উকি দিও না, এই বাড়িতে জিন থাকে, এবং জিনেরা যদি একবার বদনজর দেয় তাহলে তোমাদের ক্ষতি আছে। বাড়ির বাহিরে সকলে থাকতো, কিন্তু বাড়ির ভেতরে কেউ আসার সাহস পেত না। সকলে জানতো যে আমার সঙ্গে জিন আছে, তবে এই বাড়ির ভেতরে এরপর থেকে আর কেউ আসার সাহস পেত না। আশেপাশের লোকজনও আসার জন্য অনুমতি নিত। সত্যি কথা, এই 3 দিন আমরা যখন ওইখানে ছিলাম, কল্পনাও করতে পারিনি যে ফিরে এসে এরকম বাড়ি দেখব। ওই দিনকার পর থেকে খুব কম মানুষই আমাদের বাড়িতে আসতো, আত্মীয় স্বজনরা পর্যন্ত আসতো না, কারণ সবাই জানতো যে এই বাড়ির মধ্যে জিন আছে, এবং জিনেরা এই বাড়িটা মাত্র 3 রাতের মধ্যে নির্মাণ করেছে। গ্রামবাসী বাড়িটা তৈরি করা দেখে সত্যি খুব অবাক হয়েছিল, এবং সেই অবাক হওয়ার মতো পরিবেশই এখানে সৃষ্টি হয়েছিল। বিয়ে হবার পরে এরপর থেকে আমি ওই বাড়ির মধ্যেই থাকতাম। রাতের বেলা আমি চলে আসতাম, বিশেষ করে ম্যাক্সিমাম দিনই বিকেল হলে ও আমাকে সহ এখানে চলে আসতো, এবং রাতে এখানেই মার সঙ্গে ঘুমাতাম, এখানেই খেতাম, সবকিছু করতাম। পরের দিন সকাল হলে, ফজর আজানের পরে সকাল হলে কোনোদিন থাকতাম দুপুর পর্যন্ত, আবার কোনোদিন আমার জিন প্রেমিকার সঙ্গে ওদের দেশে চলে যেতাম, আবার ও কোনোদিন চলে যেত। আমি 3-4 দিন বাড়িতে একটানা থাকতাম। মাঝে মধ্যে বের হতাম। বের হওয়ার সময় মানুষজন জিজ্ঞেস করতো যে কবে আসলি, কোথায় ছিলি। আমি সকলকে বলতাম যে ঢাকায় চলে যাব, ঢাকায় চাকরি বাকরি করছি, তো মাসে গেলে একবার বের হতাম। তখন সকলে জিজ্ঞেস করতো ঢাকায় কি চাকরি করছিস। দেখতে দেখতে সময় পার হতে লাগলো, এবং সেই সময় থেকে এখন পর্যন্ত মানুষজন আমাকে সেই একই সম্মানের চোখে দেখে। আমার পরিবার এবং সমস্ত কিছু জিনেদের পরিবারের সমস্ত কিছুর সাথেই চলে, এবং ওইখান থেকে সমস্ত আনাজপাতি, খাওয়ার দাওয়ার যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু ওইখান থেকেই আসে। আমার নিজের কাজ করা লাগে না। তবে সত্যি কথা বলতে গেলে ওইখানে আমি আবাদের জমি এবং কৃষি জমি দিয়ে চাষবাস করি, সেই সমস্ত জিনিসই এখানে আসে, জিনেরা আমাকে সাহায্য করে। তাছাড়া জিনেদের ওইখানে জমি এবং খুব দ্রুত হয়, এবং ফসলও খুব দ্রুত হয়, এবং অদ্ভুত সব অদ্ভুত ঘটনা আমাদের গ্রামে এখনও প্রচলিত আছে আমাদেরকে নিয়ে। সত্যি কথা বলতে এই জীবন পেয়ে আমি খুব খুশি। তবে আমার শ্বশুরবাড়ি থেকে সব কিছু আসে এটা ভাবা ভুল। আমি সেখানে চাষবাস করি, এবং সেখান থেকেই কিছু অংশ আমাকে এখানে পাঠায়। দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গিয়েছে, আমি সেই পরীটাকে বিয়ে করেছি, এবং একসঙ্গে আমরা জিনের জগতে থাকি, এখানে থাকি। সব মিলিয়ে আমার সেই এক রাত আমার জীবনকে এরকমভাবে পাল্টে এই পর্যন্ত নিয়ে আসবে, সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। সত্যি কথা বলতে মানুষের জীবন সো আনসার্টেন, কোথায় কখন কাকে নিয়ে দাঁড় করায় সেটা বলা যায় না। এখন 2026 সাল চলছে, আমি প্রায় 30 বছর বয়সী একজন যুবক, তার থেকে বেশি হবে আমার বয়স। তো সত্যি কথা বলতে গেলে বাকি জীবনটা খুব আনন্দের সহিত আমি যদি তার সঙ্গে কাটাতে পারি, সেটাই হবে আমার জন্য সব থেকে আনন্দের বিষয়। আমার ভবিষ্যৎ প্রজন্ম হয়তো জিনেদের সঙ্গে যোগাযোগ রাখবে নাকি রাখবে না তা আমি জানি না,
তবে কোনো নাতিপুতি হলে হয়তো সেটা জিনের নাতিপুতি হবে, ওরা ওইখান থেকে যাতায়াত করবে। আমি খুব সুখী আছি, স্বাচ্ছন্দ্যে আছি। সকলে আমার জন্য দোয়া করবেন যেন এইভাবেই আমি আজীবন মানুষের সেবা করে যেতে পারি। আর হ্যাঁ, আমি কখনো মানুষের সেবা করতে থামিনি। সবসময় দূর থেকে হলেও মানুষকে আমি উপকার করি। কারো কোনো ক্ষতি হলে সেটা আমি তাৎক্ষণিক পুষিয়ে দেওয়ার চেষ্টা করি অলৌকিক কায়দায়, এবং সেটা মানুষ বিশ্বাস করে যে আমি সেটা করেছি দূর থেকে। সকলে আমাকে দোয়া দেয়, এটাই হচ্ছে আমার সবথেকে বড় প্রাপ্তি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার ফোনে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স।